এসো মণিমালিকা, এসো, তোমার দীপটা তুমি জ্বালাও, তোমার ঘরটা তুমি আলো করো, আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্ন করে কোঁচানো শাড়িটা তুমি পরো, তোমার সব জিনিস তোমারই জন্য অপেক্ষা করছে। তোমার কাছ থেকে কেউ কিছু প্রত্যাশা করে না, কেবল তুমি উপস্থিত থেকে তোমার অক্ষয় যৌবন, তোমার অম্লান সৌন্দর্য নিয়ে চারদিকের এই সব বিপুল বিক্ষিপ্ত অনাথ জিনিসের রাশিকে একটা প্রাণের ঐক্যে সঞ্জীবিত করো। এইসব মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত কান্না গৃহকে শ্মশান করে তুলেছে মণিমালা। রবীন্দ্রনাথ ঠাকুর এক কবিতায় লিখে গেছেন, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। ছোট গল্পের এটাই বৈশিষ্ট্য। এই কথাটা মাথায় রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা গল্প সাখী অর্থাৎ গল্পের তরু। এরই মাধ্যমে আমরা আপনাদের কাছে ধারাবাহিকতা বজায় রেখে নিবেদন করব সর্বযুগের বাংলা সাহিত্য থেকে বাছাই করা গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের গল্প সাখীর প্রথম নিবেদন রবীন্দ্রনাথেরই একটি রহস্য গল্প, মণিহারা। আমরা গল্পের ভাষাটাকে চলিত বাংলায় করে নিয়েছি। তাছাড়া রবীন্দ্রনাথের মূল গল্পটা কোনো পরিবর্তন না করে গল্পটাকে একটু ছোট করে নেওয়া হয়েছে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, মণিহারা। আমার নৌকোটি সেই জরাজীর্ণ ঘাটে লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। মাঝি নৌকোর ছাদে নামাজ পড়ছিল। পশ্চিমের জ্বলন্ত আকাশে তার নীরব উপাসনা ছবির মতো আঁকা হচ্ছিল। স্থির রেখাহীন নদীর জলের উপরে ভাষাতীত অসংখ্য বর্ণচ্ছটা, দেখতে দেখতে ফিকে থেকে গাঢ় লেখায়, সোনার রং থেকে ইস্পাতের রঙে, এক আভা থেকে আর এক আভায় মিলে যাচ্ছিল। জানলা ভাঙা বারান্দা ঝুলে পড়া ভাঙাচোরা বিশাল প্রাসাদের সামনে, গাছের শিকড়ে ফেটে যাওয়া ঘাটের ওপর ঝিঝি ডাকা সন্ধেবেলায় একলা বসে আমার শুকনো চোখ দুটোর কোণ ভিজবে ভিজবে করছে। এমন সময় মাথা থেকে পা পর্যন্ত চমকে উঠে শুনলাম, মশায়ের কোথা থেকে আসা হচ্ছে? দেখলাম এক ভদ্রলোক, খুবই রোগা আর ভাগ্যলক্ষ্মীর অবহেলায় রয়েছেন। বাংলার বিদেশির অধিকাংশ চাকরের মতো একই রকম জীর্ণ সংস্কারবিহীন চেহারা। ধুতির ওপর একটা ময়লা তেলতেলে বোতাম খোলা আসামের কোট। মনে হয় কাজের জায়গা থেকে এখনই ফিরেছেন, এবং যে সময়টাতে একটু জল খাবার খাওয়া উচিত সেই সময়টাতে উনি হতভাগা নদী তীরে হাওয়া খেতে এসেছেন। আগন্তুক ঘাটের সিঁড়িতে বসলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? আমি ব্যবসা করি। কি ব্যবসা? হর্তকি, রেশমের গুটি আর কাঠের ব্যবসা। কি নাম? একটু থেমে আমি একটা নাম বললাম, কিন্তু ওটা আমার নিজের নাম নয়। ভদ্রলোকের কৌতূহল মিটল না, আবার প্রশ্ন এলো, এখানে কি করতে আসা? আমি বললাম, হাওয়া বদল। ভদ্রলোক একটু আশ্চর্য হলেন আর বললেন, মশাই, আজ প্রায় 6 বছর ধরে আমি এখানকার হাওয়া আর তার সাথে প্রত্যেক দিন কুইনাইন খাচ্ছি। ওই আমি তো কোনো ফল পাইনি। আমি বললাম, এ কথা মানতেই হবে যে রাঁচি থেকে এখানকার হাওয়াতে যথেষ্ট উপকার পাওয়া যাবে। উনি বললেন, হ্যাঁ তা বটে, তা এখানে কোথায় থাকবেন? আমি ঘাটের উপরের জীর্ণ বাড়িটা দেখিয়ে বললাম, এই বাড়িতে। বোধহয় ভদ্রলোকের মনে সন্দেহ হলো যে আমি হয়তো এই পৌর বাড়িতে কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি। কিন্তু এ নিয়ে আর তর্ক না তুলে আজ থেকে 15 বৎসর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল
তারই বিস্তারিত বর্ণনা করতে বসলেন। ভদ্রলোকটি এখানকার স্কুল মাস্টার। তার ক্ষুধাগ্রস্ত আর রোগশীর্ণ মুখে মস্ত একটা টাকের নিচে একজোড়া বড় বড় চোখ গর্তের মধ্যে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। তাকে দেখে ইংরেজ কবি কোলরিজের প্রাচীন নাবিকের কথা মনে পড়ল। মাঝি নামাজ পড়া শেষ করে এখন রান্নায় মন দিয়েছে। সন্ধ্যার শেষ আভাটা মিলিয়ে যেতে ঘাটের ওপর জনশূন্য অন্ধকার বাড়িটা প্রকাণ্ড একটা ভূতের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। স্কুল মাস্টার বললেন, আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণিভূষণ সাহা বাস করতেন। উনি তার অপুত্র কাকার বিশাল বিষয় আর ব্যবসার উত্তরাধিকারী হন, কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো সমেত সাহেবের অফিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরাজি বলতেন। তার উপর আবার দাড়ি রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছ থেকে তার কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা ছিল না। তাকে দেখে নব্যবঙ্গ বলেই মনে হতো। আবার তার বাড়িতেও একটা উপসর্গ ছিল। তার স্ত্রী ছিলেন সুন্দরী। ইনি একে কলেজ পড়া, তারপর সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালে চালচলন আর লইল না। এমনকি অসুখ হলে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে ডাকা হতো। খাওয়া দাওয়া, কাপড় চোপড়, গয়নাগাটি সবই বদলাতে আর বাড়তে লাগলো। মশাই নিশ্চয় বিবাহিত, তাই তো? অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা আর কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগা পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা থেকে বঞ্চিত, সে যে কুৎসিত বা নির্ধন তা নয়, সে নিতান্তই নিরীহ। যদি জিজ্ঞেস করেন কেন এরকম হলো, আমি এই সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছি। যার যা প্রবৃত্তি আর ক্ষমতা, সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেবার জন্য হরিণ শক্ত গাছের গুড়ি খোঁজে, কলা গাছে সে শিং ঘষতে তার সুখ হয় না। পুরুষ আর নারী আলাদা হওয়ার পর থেকে স্ত্রীরা দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলিয়ে বশ করবার বিদ্যা চর্চা করে আসছে। যে স্বামী নিজে থেকেই বশ হয়ে থাকে, তার স্ত্রী বেচারি একেবারেই বেকার। কি বলেন? হ্যাঁ, যে যে তার ঠাকুমা দিদিমার কাছ থেকে লক্ষ বছরের শান দেওয়া উজ্জ্বল অস্ত্র শস্ত্র পেয়েছিল, সে যদি সবই নিষ্ফলে দেখে, তাহলে কিরকম মনের অবস্থা হবে বলুন? ফণিভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, চোখের জল না ফেলেই ঢাকাই শাড়ি আর অপরাজিত অভিমান ছাড়াই গয়না লাভ করত। এইভাবে তার স্বাভাবিক নারী প্রকৃতি আর তার স্বামীর প্রতি ভালোবাসাও শেষ হয়ে গিয়েছিল। সে কেবল নিতে পারত, কিছু দিত না। তার নিরীহ আর নির্বোধ স্বামীটা মনে করত দানই প্রতিদান পাবার উপায়। একেবারে উল্টো বুঝেছিল আর কি। এর ফল এই হলো যে মণিমালিকা তার স্বামীকে নিজের ঢাকাই শাড়ি আর গয়না জোগানোর যন্ত্র হিসাবে মনে করতে লাগলো, এবং সেটাও এমন একটা যন্ত্র যেটাকে চালু রাখতে গেলে 1 ফোঁটা তেল দেওয়ারও দরকার পড়েনি। স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না। পাড়া প্রতিবেশিনীদের সাথেও তার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষে 2টো ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে 2টো পয়সা ভিক্ষা দেওয়া কখনো সে করেনি। তার কাছে কখনো কোনো জিনিস নষ্ট হয় না। কেবল স্বামীর আদর ছাড়া আর যা পেয়েছে সব সে জমিয়ে রেখেছে। আশ্চর্যের ব্যাপার এই যে সে নিজের অপূর্ব যৌবনশ্রী
এটা থেকেও যেন লেশ মাত্র অপব্যয় হতে দেয়নি। লোকে বলে তার 24 বছর বয়সেও তাকে 14 বছরের মতো কাঁচা দেখতে ছিল। যাদের হৃৎপিণ্ড বরফের গোলা, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণার কোনো জায়গা নেই, তারা বোধহয় অনেকদিন পর্যন্ত তাজা থাকে। তারা কৃপণের মতো ভেতরে বাইরে নিজেকে জমিয়ে রাখতে পারে। বিধাতা মণিমালিকাকে ঘন পাতা ভরা অতি সতেজ লতার মতো নিষ্ফলা করে রেখেছিলেন, তাকে সন্তান থেকে বঞ্চিত করেছিলেন। অর্থাৎ তাকে এমন একটা কিছু দিলেন না যাকে সে নিজের লোহার সিন্ধুকের মণিমাণিক্যের থেকে বেশি করে বুঝতে পারে, যেটা বসন্তের সকালে সূর্যের মতো কোমল উত্তাপে আর বুকের বরফপিণ্ডটাকে গলিয়ে সংসারের উপর একটা স্নেহের ঝর্ণা বইয়ে দেয়। কিন্তু মণিমালিকা কাজে কর্মে ছিল মজবুত, কখনোই সে লোকজন বেশি রাখেনি। যে কাজ সে নিজে করতে পারে সে কাজ করে অন্য কেউ টাকা নিয়ে যাবে, এটা সে সহ্য করতে পারত না। সে কারোর জন্য চিন্তা করত না, কাউকেও ভালোবাসতো না, সে কেবল কাজ করত আর জমা করত। এই জন্য তার কোনো রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি আর সঞ্চয়িত সম্পদ, এর মধ্যেই সে সবলে বিরাজ করত। আপনি মোদায় মশাই বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, একলা পড়ে থাকি, স্ত্রীর কাছ থেকে একরকম নির্বাসিত। দূর থেকে সংসারের অনেক নিবিড় তত্ত্ব সব মনের মধ্যে ভেসে ওঠে। এগুলো তো ছাত্রদের কাছে বলার বিষয় নয়, কথা প্রসঙ্গে আপনাকে বলে ফেললাম, চিন্তা করে দেখবেন। মোট কথাটা হলো যে যদিও রান্নায় নুন কম হতো না আর পানে চুন বেশি হতো না, তাহলেও ফণিভূষণের মন কি যেন কি নামক একটা নিঃশব্দ উৎপাত অনুভব করত। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রম ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে তার সহধর্মিনীর শূন্য হৃদয় লক্ষ্য করে সোনা মুক্তার গয়না এইসব ঢালত, কিন্তু সেগুলো সব দিয়ে ঢুকত লোহার সিন্ধুকে, হৃদয় শূন্যই থেকে যেত। কাকা দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ম করে বুঝতেন না, এত কাতর হয়ে চাইতেন না, এত প্রচুর পরিমাণে দিতেনও না, অথচ কাকির কাছ থেকে অজস্র পরিমাণে লাভ করতেন। ব্যবসায়ী হতে গেলে নব্যবাবু হলে চলে না, আর স্বামী হতে গেলে পুরুষ হতে হয়, এ কথা সবসময় মানবেন। ঠিক এই সময় কাছের একটা ঝোপের মধ্যে শিয়ালগুলো অত্যন্ত উচ্চ স্বরে চিৎকার করে উঠল। মাস্টারমশাইয়ের গল্পে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো যেন সেই অন্ধকার সভায় কৌতুকপ্রিয় শিয়াল সম্প্রদায় স্কুল মাস্টারের দাম্পত্য নীতির ব্যাখ্যা বা আধুনিক সভ্যতায় সভ্য ফণিভূষণের আচরণের কথা শুনে থেমে থেমে অট্টহাসি হাসছে। তাদের ভাবের উচ্ছ্বাস কমে গেলে, জল স্থল একেবারে নিস্তব্ধ হয়ে গেলে, মাস্টার তার বড় বড় উজ্জ্বল চোখ দুটো পাকিয়ে আবার গল্প বলতে লাগলেন। ফণিভূষণের জটিল আর বিস্তারিত ব্যবসায়ে হঠাৎ একটা ফাঁড়া হাজির হলো। ব্যাপারটা কি সেটা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা আর বোঝানো শক্ত। মোদ্দা কথা, হঠাৎ কোনো কারণে বাজারে তার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়ল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্য সে কোথাও থেকে লাখ দেড়েক টাকা জোগাড় করতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতোই টাকার চেহারাটা দেখাতে পারে, তাহলেই মুহূর্তের মধ্যে তার ব্যবস্থার সংকটটা কেটে যাবে আর তার ব্যবসা আবার চলতে থাকবে। টাকাটা জোগাড় হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছ থেকে তাকে ধার করতে হয়েছে, এই খবর ছড়িয়ে গেলে তার ব্যবসার দ্বিগুণ অনিষ্ট হবে চিন্তা করে তাকে কোনো অচেনা জায়গা থেকে ধারের চেষ্টা করতে হচ্ছিল। কিন্তু সেই সব জায়গায় উপযুক্ত বন্ধক রাখতে হবে।
সোনার গয়না বন্ধক রাখলে লেখাপড়া আর অন্য কোনো বিলম্বের কারণ থাকে না, চটপট আর সহজেই কাজ হয়ে যাবে। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে নিজের স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে, যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ ফেলতে হয় ও সকল কথা মুখ ফুটে বলা যায় না, যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য আর পৃথিবীর প্রবল আকর্ষণের মতো মাঝখানে একটা বিশাল দূরত্ব রেখে দেয়। তবুও তেমন দায় পড়লে কাব্যের নায়ককেও প্রেয়সীর কাছে হুন্ডি, বন্ধক আর হ্যান্ডনোটের প্রসঙ্গ তুলতে হয়। কিন্তু সুর বেঁধে যায়, কথা জড়িয়ে যায়, এমন সকল পরিষ্কার কাজের কথার মধ্যেও জড়তা আর বেদনা এসে হাজির হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করে বলতে পারল না, ওগো, আমার দরকার পড়েছে, তোমার গয়নাগুলো দাও। কথাটা বলল, অথচ অত্যন্ত দুর্বল ভাবে বলল। মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ না কিছুই উত্তর করল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু নিজে আঘাত করল না। কারণ পুরুষের বর্বরতার লেশ মাত্র তার ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানেও সে নিজের আন্তরিক ক্ষোভ চেপে রইল। যেখানে কেবল ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হয়ে গেল, সেখানে সে শক্তিকে ঢুকতে দেবে না, এই তার মনের ভাব। এই সম্বন্ধে যদি তাকে ভর্ৎসনা করা হতো, তবে সে সম্ভবত এইরূপ সূক্ষ্ম তর্ক করত যে বাজারে যদি অন্যায় কারণে আমার ক্রেডিট না থাকে, তা বলে বাজার লুটে নেবার অধিকার আমার নেই। স্ত্রী যদি আমাকে বিশ্বাস করে নিজের ইচ্ছায় তার গয়না না দেয়, তাহলে আমি তা কেড়ে নিতে পারি না। বাজারে যেমন ক্রেডিট, পরে সেরকম ভালোবাসা, গায়ের জোর কেবলমাত্র যুদ্ধক্ষেত্রে। যাই হোক, নিজের উদার হৃদয়ের গর্বে স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে গেল। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার থেকে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি খুব সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝত না। স্ত্রীলোকের অপেক্ষাকৃত কম শিক্ষা আর বহুকালের প্রাচীন সংস্কার দিয়ে তৈরি ক্ষমতা অত্যন্ত নব্য পুরুষেরা তার বাইরে পড়ে যায়। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকলো। মণিমালিকার গ্রাম সম্পর্কের বা দুঃসম্পর্কের এক ভাই ফণিভূষণের অফিসের গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে সে কাজ দেখিয়ে উন্নতি করে। কোনো একটা উপলক্ষ করে আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু কিছু সে সংগ্রহ করত। মণিমালিকা তাকে ডেকে সব কথা বলল, জিজ্ঞাসা করলো, এখন পরামর্শটা কি তাহলে? সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়ল। অর্থাৎ গতিক ভালো নয়, বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখে না। সে বলল, বাবু কখনোই টাকা জোগাড় করতে পারবেন না, শেষকালে তোমার এই গয়নাতে টান পড়বেই। মণিমালিকা মানুষকে যেরকম জানতো, তাতে বুঝল এইরকম হওয়াই সম্ভব এবং এটাই সঙ্গত। তার দুশ্চিন্তা তীব্র হয়ে উঠল। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। অতএব যা তার একমাত্র যত্নের ধন, যা তার ছেলের মতো বছরে বছরে বেড়ে উঠেছে, যা কোনো মায়া নয়, প্রকৃতই সোনা, যেটা মানিক, যেটা বুকের, যেটা গলার, যেটা মাথার,
সে অনেক দিনের অনেক স্বাদের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসার অতল স্পর্শ গর্তের মধ্যে ঢুকে যাবে, এটা কল্পনা করে তার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, কি করা যায়? মধুসূদন বলল, গয়নাগুলো নিয়ে এই বেলা বাপের বাড়ি চলো। গয়নার কিছু অংশ, এমনকি অধিকাংশই যে তার ভাগে আসবে। বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় চিন্তা করে রাখলো। মণিমালিকা এই প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। আষাঢ় মাসের শেষে এক সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একটা নৌকো এসে লাগলো। বেশ কয়েক ঘন্টা পরে ঘন মেঘে আচ্ছন্ন ভোরবেলার নিবিড় অন্ধকারে না ঘুমোনো ব্যাঙদের চেঁচামেচির মধ্যে একটি মোটা চাদরে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে মণিমালিকা নৌকোয় উঠল। মধুসূদন নৌকোর মধ্য থেকে জেগে উঠে বলল, গয়নার বাক্সটা আমার কাছে দাও। মণি বলল, সে পরে হবে, নৌকা খুলে দাও। নৌকো খুলে দিল, আর নৌকোটা খরস্রোতে হু করে ভেসে গেল। মণিমালিকা সমস্ত রাত ধরে একটা একটা করে তার সমস্ত গয়না সারা শরীর ভরে পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত শরীরে আর জায়গা নেই। বাক্সে করে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে, এই আশঙ্কা তার ছিল। কিন্তু গায়ে পড়ে গেলে তাকে মেরে না ফেললে সেই গয়না কেউ নিতে পারবে না, এটা সে জানতো। সঙ্গে কোনো বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। কিন্তু মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ আর প্রাণের সাথে সাথে তার দেহ আর প্রাণের থেকেও বেশি মূল্যবান গয়নাগুলো ছিল, তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝতো না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গুমস্তার কাছে একটা চিঠি রেখে এসেছে যে সে পত্রীকে পিত্রালয় পৌঁছে দিতে রওনা হয়েছে। গুমস্তা ফণিভূষণের পিতার আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে হ্রস্বইকারকে দীর্ঘইকার এবং দন্তস্বকে তালবস্য করে, মানে ভুল বানানে ভরা এক পত্র মনিবকে লিখল। ভালো বাংলা লিখলো না বটে, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষের উচিত নয়, এই কথাটা ঠিক মতোই প্রকাশ করলো। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে এই আঘাতটা প্রবল হলো যে আমি গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলংকার পরিত্যাগ করে প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহের চেষ্টা করছি, তবু আমাকে সন্দেহ, আমাকে আজও চিনল না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে এই রকমই হোক, আমি আমার কর্তব্য করে যাব। দিন দশেক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করে বিপদ থেকে বেরিয়ে এসে ফণিভূষণ বাড়ি ফিরল। সে জানতো বাপের বাড়িতে গয়না সব রেখে এতদিনে মণিমালিকা বাড়ি ফিরে এসেছে। সেদিনকার দিন প্রাপ্তির ভাব ছেড়ে কৃতকার্য কৃতি পুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কিরকম লজ্জিত হবে এবং অনাবশ্যক বাপের বাড়ি যাওয়ার জন্য কিছুটা অনুতপ্ত হবে, এটাই কল্পনা করতে করতে ফণিভূষণ অন্তঃপুরের শোবার ঘরের দরজায় এসে হাজির হলো। দেখলো দরজা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকে দেখলো ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তার মধ্যে গয়নার কোনো চিহ্ন নেই। স্বামীর বুকের মধ্যে ধপ করে একটা ঘা লাগলো। ফণিভূষণ স্ত্রীর খোঁজ পাওয়া নিয়ে আর কোনো চেষ্টা করতে চাইল না। মনে করলো যদি ইচ্ছে হয় তো ফিরবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে থাকলে কিভাবে হবে, কর্তৃবধূ খবর নেওয়া চাইতো। এই বলে
মণিমালিকার বাপের বাড়ি লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর এলো মণি অথবা মধু ওখানে যায়নি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদীর তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটে চলল। মধুর খোঁজ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকোর মাঝিকে, কোন পথে আর কোথায় চলে গেল এসবের কোনো সন্ধান পাওয়া গেল না। সব আশা ছেড়ে দিয়ে একদিন সন্ধেবেলায় ফণিভূষণ তার পরিত্যক্ত শোবার ঘরে ঢুকল। সেদিন ছিল জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে গ্রামের মধ্যে একটা মেলা বসে। সেখানে আটচালার মধ্যে বারোয়ারি যাত্রা শুরু হয়েছে। মুষলধারায় বৃষ্টির শব্দে যাত্রার গানের সুর আরো আস্তে এসে কানে ঢুকছে। ওই যে জানলার পাশে কবজা ভেঙে দরজাটা ঝুলে পড়ছে, ওই যে দেখছেন তো, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাঁট আর যাত্রার গানের আওয়াজ ঘরের মধ্যে ঢুকছিল। ফণিভূষণের কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিও তৈরি লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো। আলনার ওপর একটা গামছা আর তোয়ালে, একটা চুড়িপার ও একটা ডুরের শাড়ি প্রত্যেকদিন ব্যবহারের জন্য পাকিয়ে ঝোলানো রয়েছে। ঘরের কোণে ছোট্ট টেবিলটার ওপরে পেতলের ডিব্বায় মণিমালিকার নিজের হাতে বানানো কয়েকটা পান শুকিয়ে পড়ে আছে। কাঁচের আলমারির মধ্যে তার ছোটবেলা থেকে জমানো চিনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাঁচের ডিক্যান্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলো খুব পরিপাটি করে সাজানো। যে খুব ছোট গোলমতো তার শখের কেরোসিন ল্যাম্পটা সে নিজের প্রত্যেক দিন তৈরি করে নিজের হাতে জ্বালিয়ে উলঙ্গটার ওপর রেখে দিত, সেটা নিভে গিয়ে যথাস্থানে ম্লান হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর ওই ছোট্ট ল্যাম্পটাই এই শোবার ঘরে মণিমালিকার শেষ মুহূর্তের নীরব সাক্ষী। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জিনিসগুলোর ওপর নিজের সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রেখে যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটা তুমি জ্বালাও, তোমার ঘরটা তুমি আলো করো। আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যত্ন করে কোঁচানো শাড়িটা তুমি পরো। তোমার সব জিনিস তোমারই জন্য অপেক্ষা করছে। তোমার কাছ থেকে কেউ কিছু প্রত্যাশা করে না, কেবল তুমি উপস্থিত থেকে তোমার অক্ষয় যৌবন, তোমার অম্লান সৌন্দর্য নিয়ে চারদিকের এই সব বিপুল বিক্ষিপ্ত অনাথ জিনিসের রাশিকে একটা প্রাণের ঐক্যে সঞ্জীবিত করো। এইসব মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত কান্না গৃহকে শ্মশান করে তুলেছে মণিমালা। আধার খুঁজে আসে আমায় কেন বসিয়ে রাখো একা দাঁড়ে পাশে মেঘের পজে মেঘ জমেছে আধার খোঁজে আসে। গভীর রাতে তখন এক সময় বৃষ্টির ধারা আর যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার ধারে যেমন বসেছিল তেমনই বসে আছে। জানলার বাইরে এমন একটা পৃথিবী জোড়া নিরন্ধ্র অন্ধকার যে তার মনে হচ্ছিল যেন সামনে জমালয়ের একটা সিংহদ্বার, যেন এখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের মতো লুপ্ত মানুষও অল্পকালের জন্য একবার দেখা দিতেও পারে।
এই ঘন কালো মৃত্যুর পটে এই নিকষ পাষাণের ওপর সেই হারানো সোনার একটা রেখা পড়তেও পারে? এমন সময় একটা ঠক ঠক শব্দের সাথে সাথে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা নদীর ঘাটের ওপর থেকে উঠে আসছে। তখন নদীর জল আর রাতের অন্ধকার একসাথে মিশে গিয়েছিল। পুলকিত ফণিভূষণ তার দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়ে ফুঁড়ে দেখতে চেষ্টা করতে লাগলো। উদ্বেল হৃদয় আর আশা ভরা দৃষ্টি ব্যথিত হয়ে উঠল, কিছুই দেখা গেল না। আর দেখবার চেষ্টা যত বাড়তে লাগলো, অন্ধকার ততই যেন আরো ঘন হতে লাগলো, আর জগৎটা ততই যেন ছায়ায় ঢাকতে লাগলো। প্রকৃতি যেন মাঝরাতে মৃত্যু জগতের জানলায় হঠাৎ অতিথিকে দেখে তাড়াতাড়ি আরো একটা অন্ধকারের পর্দা ফেলে দিল। শব্দটা ক্রমে ঘাটের সবচেয়ে উঁচু সিঁড়ি ছাড়িয়ে বাড়ির দিকে এগোতে লাগলো। তারপর বাড়ির সামনে এসে থামলো। দরজা বন্ধ করে দিয়ে দারোয়ান যাত্রা শুনতে গিয়েছিল। তখন সেই বন্ধ দরজার উপর ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগলো, যেন গয়নার সাথে সাথে একটা শক্ত জিনিসও দরজার উপর এসে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারলো না। অন্ধকার ঘরগুলো বেরিয়ে গিয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে বন্ধ দরজার কাছে এসে উপস্থিত হলো। দরজাটা বাইরে থেকে তালা বন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দুই হাতে সেই দরজা নাড়া দিতেই তার ধাক্কায় আর সেই শব্দে চমকে জেগে উঠল। দেখতে পেল সে ঘুমন্ত অবস্থায় উপর থেকে নিচে নেমে এসেছে। তার সর্বশরীর ঘামে ভেজা, অথচ হাত পা বরফের মতো ঠান্ডা, এবং তার হৃৎপিণ্ড নিভে যেতে চলেছে এমন একটা প্রদীপের মতো দিকি দিকি চলছে। স্বপ্ন ভেঙে দেখলো বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝড় ঝড় শব্দে পড়ছিল, আর তারই সাথে শোনা যাচ্ছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরেছে। যদিও ব্যাপারটা সমস্তই স্বপ্ন, কিন্তু এত বেশি কাছে আর এত বাস্তব অভিজ্ঞতার মতো ফণিভূষণের মনে হলো যেন সে অতি অল্পের জন্যই তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা থেকে বঞ্চিত হলো। সেই বৃষ্টির জল পড়া শব্দের সাথে দূর থেকে ভেসে আসা ভৈরবী তান তাকে যেন বলতে লাগলো এই জিগে যাওয়াটাই স্বপ্ন, আর এই বাস্তব জগৎটাই মিথ্যে। তার পরদিনও যাত্রা ছিল, আর দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত যেন সামনের দরজা খোলা থাকে।
দারোয়ান বলল, মেলা উপলক্ষে নানা জায়গা থেকে নানা প্রকারের লোক এসেছে, দরজা খোলা রাখতে তার সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান তখন বলল, তবে আমি সমস্ত রাত এখানেই পাহারা দেব। ফণিভূষণ বলল, সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান খুব আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধেবেলায় প্রদীপ নিভিয়ে দিয়ে ফণিভূষণ তার শোবার ঘরে সেই জানলায় এসে বসল। আকাশে বৃষ্টির অনিশ্চয়তা, আর চারদিকে কোনো একটা অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা। ব্যাঙেদের অশ্রান্ত কলরব আর যাত্রার গানের চিৎকার এই স্তব্ধতা ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে একটা অসঙ্গত আশ্চর্য রস ছড়িয়ে পড়ছিল। অনেক রাতে এক সময় ব্যাঙেরা, ঝিঁঝি পোকারা আর যাত্রার দলের ছেলেরা চুপ করে গেল এবং রাতের অন্ধকারের ওপর আরো একটা কিসের অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এবার সময় হয়েছে। আগের দিনের মতো আবার নদীর ঘাটে একটা ঠক ঠক ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফেরালো না। তার ভয় হলো পাছে তার আগ্রহের বেগ তার ইন্দ্রিয়গুলোকে অভিভূত করে ফেলে। সে নিজের সকল চেষ্টা নিজের মনকে দমন করবার জন্য প্রয়োগ করলো, আর কাঠের মূর্তির মতো শক্ত স্থির হয়ে বসে রইল। পরিচিত শব্দ দুটো আজ ঘাট থেকে ক্রমে ক্রমে অগ্রসর হয় খোলা দরজার মধ্যে প্রবেশ করলো। শোনা গেল অন্দরমহলে গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উপরে উঠছে। ফণিভূষণ নিজেকে আর সামনে রাখতে পারছে না। তার বুক ঝড়ে পড়া ডিঙির মতো আছাড় খেতে লাগলো এবং তার নিঃশ্বাস রোধ হবার উপক্রম হলো। গোল সিঁড়ি শেষ করে সে শব্দ বারান্দা দিয়ে ক্রমে ঘরের কাছে আসতে লাগলো। অবশেষে ঠিক সেই শোবার ঘরের দরজায় এসে খটখট আর ঝমঝম শব্দ থেমে গেল। এখন কেবল চৌকাঠটা পার হলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে উঠল, মণি! অমনি সচকিত হয়ে জেগে দেখল তারই সেই ব্যাকুল কণ্ঠের চিৎকারে ঘরের শার্সিগুলো কাঁপছে। বাইরে সেই ব্যাঙেদের কলরব এবং যাত্রার ছেলেদের ব্যথিত কণ্ঠের গান। ফণিভূষণ নিজের কপালে সবলে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেছে। দোকানিরা আর যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যার পর তার বাড়িতে এসে নিজে ছাড়া আর কেউই থাকবে না। চাকরেরা বিশ্বাস করলো বাবু তান্ত্রিক মতে একটা কিছু সাধনায় ব্যস্ত আছেন। ফণিভূষণ সমস্ত দিন উপবাস করে রইল। জনশূন্য বাড়িতে সন্ধেবেলায় ফণিভূষণ আবার জানলায় এসে বসল। সেদিন আকাশে জায়গায় জায়গায় মেঘ ছিল না এবং জলে ধোয়া নির্মল বাতাসের মধ্য দিয়ে নক্ষত্রগুলোকে অতি উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষের দশমী চাঁদ উঠতে এখনো অনেক বিলম্ব আছে। মেলা শেষ হয়ে যাওয়াতে ভরা নদীতে কোনো নৌকো ছিল না এবং উৎসবের জন্য দুরাত্রি জেগে পুরো গ্রাম আজ গভীর নিদ্রায় ঘুমন্ত। ফণিভূষণ একটা চৌকিতে বসে মাথাটা ওপর করে তারা দেখছিল। ভাবছিল একদিন যখন তার বয়স ছিল 19, যখন সে কলকাতার কলেজে পড়তো, যখন সন্ধেবেলায় গোলদিঘির ঘাসের ওপর চিত হয়ে হাতের ওপর মাথা রেখে শুয়ে ওই অনন্তকালের তারাগুলোর দিকে চেয়ে থাকতো,
এবং মনে পড়ত নদীর ধারে তার সে শ্বশুর বাড়ির একটা নির্জন ঘরে 14 বছরের কিশোরী মনির উজ্জ্বল মুখখানার কথা। তখনকার সেই বিরহ কি সুমধুর ছিল, তখনকার সেই তারাগুলোর ঝিকমিক আলো তার কিশোর হৃদয়ের স্পন্দনের সাথে সাথে কি বিচিত্র বসন্ত রাগে বেজে বেজে উঠত। আজ সেই একই তারা আগুন দিয়ে আকাশে শ্লোক লিখে রাখছে। দেখতে দেখতে তারাগুলো সব অদৃশ্য হয়ে গেল। আকাশ থেকে একখানা অন্ধকার নেমে এসে এবং পৃথিবী থেকে একটা অন্ধকার উঠে গিয়ে চোখের উপরের আর নিচের পাতার মতো একসাথে মিলে গেল। আজ ফণিভূষণের চিত্ত শান্ত ছিল। সে নিশ্চয় রূপে জানত যে আজকে তার অভীষ্ট সিদ্ধ হবে। সাধকের কাছে মৃত্যু তার নিজের রহস্য উদ্ঘাটন করে দেবে। গত রাত্রের মতো সেই শব্দ নদীর জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ির ওপর উঠল। ফণিভূষণ 2 চোখ বন্ধ করে স্থির দৃঢ় চিত্তে ধ্যানে বসল। শব্দ পাহাড়হীন দরজা দিয়ে ভেতরে ঢুকলো। শব্দ জনশূন্য অন্তঃপুরে গোলসিনী দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগলো। শব্দ দীর্ঘ বারান্দা পার হলো এবং ঘরের দরজার কাছে এসে ক্ষণকালের জন্য থামল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দ চৌকাঠ পার হয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলো। আলনায় যেখানে শাড়ি কোঁচানোর আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দ্বীপ দাঁড়িয়ে, টিপাইয়ের ওপরে যেখানে পানের বাটায় শুকিয়ে যাওয়া পান এবং সেই সব বিচিত্র জিনিসে ভরা আলমারির কাছে প্রত্যেক জায়গায় এক একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরে দশমীর চাঁদের আলো এসে ঢুকেছে, আর তার চৌকের ঠিক সামনে একটা কঙ্কাল দাঁড়িয়ে। সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, হাতের তালুতে রতন চক্র, হাতের ওপরের দিকে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিঁথি, তার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা হাড়ে হাড়ে এক একটা গয়না সোনায় হীরায় ঝকঝক করে জ্বলছে। অলংকারগুলো ঢিলে ঢলঢল করছে, কিন্তু অঙ্গ থেকে খসে পড়ছে না। সব থেকে ভয়ঙ্কর তার কঙ্কালের মুখে তার 2 চোখ, কিন্তু সজীব। সেই কালো তারা, সেই ঘন দীর্ঘ চোখের পাতা, সেই সজল উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ় শান্ত দৃষ্টি। আজ 18 বৎসর আগে একদিন আলোকিত সভাগৃহে নবতের সানাই আলাপের মধ্যে ফণিভূষণ যে 2 আয়ত সুন্দর কালো কালো ঢলঢলে চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখেছিল, সেই চোখ দুটোই আজ শ্রাবণের অর্ধেক রাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চাঁদের আলোয় দেখল। দেখে তার সর্বশরীরের রক্ত হিম হয়ে এলো। প্রাণপণে সে তার 2 চোখ বুঝতে চেষ্টা করলো, কিছুতেই পারল না। তার চোখ দুটো মৃত মানুষের চোখের মতো অপলক চেয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে ডান হাতটা তুলে নীরবে আঙুলের ইশারায় ডাকলো। তার 4 আঙুলের হাড়ে হীরের আংটি ঝকমক করে উঠল। ফণিভূষণ অবশ ভাবে উঠে দাঁড়ালো। কঙ্কাল দরজার দিকে এগিয়ে গেল। হাড়েতে হাড়েতে গয়নায় গয়নায় কঠিন শব্দ হতে লাগলো। ফণিভূষণ ঘরের মধ্যে থাকা একটা পুতুলের মতো তার পিছনে পেছনে চলতে লাগলো। বারান্দা পার হলো। নিবিড় অন্ধকার দোল সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে খটখট ঝমঝম করতে করতে নিচে নেমে আসলো। নিচেকার বারান্দা পার হয়ে জনশূন্য অন্ধকার সদর দরজা পার হয়ে অবশেষে ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বার হয়ে পড়ল। খোয়াগুলো হাড়ের ঘষায় করকর আওয়াজ করতে লাগলো। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপাড়ার মধ্যে আটকে কোথাও বেরোনোর পথ পেল না। সেই বর্ষার নিবিড় অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়ে উভয় নদীর ঘাটে এসে উপস্থিত হলো। ঘাটের যে ধাপগুলো বেশ শব্দ উপরে উঠেছিল, সেই ধাপগুলো দিয়ে অলঙ্কৃত কঙ্কাল
তার আন্দোলনহীন সোজা গতিতে কঠিন শব্দ করে এক পা করে নামতে লাগলো। পরিপূর্ণ বর্ষা নদী প্রবল স্রোত জলের ওপর জ্যোৎস্নার একটা দীর্ঘ রেখা তৈরি করে ঝিমঝিম করছে। কঙ্কাল নদীতে নামলো, পেছনে পেছনে ফণিভূষণ ও জলে পা দিল। জল স্পর্শ করা মাত্র ফণিভূষণের তন্দ্রা ছুটে গেল। সামনে আর তার পথপ্রদর্শক নেই, কেবল নদীর অন্য পারে গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের মাথার ওপর খণ্ড চাঁদ শান্ত অবাধভাবে চেয়ে রয়েছে। আপাদ মস্তক বারবার শিউরে শিউরে উঠে হালকা পায়ে চলতে গিয়ে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সাঁতার সে জানত, কিন্তু তার স্নায়ু তার বশ মানল না। স্বপ্নের মধ্য থেকে কেবল মুহূর্ত মাত্র জাগরণের ধারে এসে পরক্ষণেই অতল স্পর্শ ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে গেল। গল্প শেষ করে স্কুল মাস্টার খানিকক্ষণ থামলেন। হঠাৎ থামা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সবকিছুই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আমি একটাও কথা বললাম না এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখতে পেলেন না। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই গল্প বিশ্বাস করলেন না? আমি উল্টে জিজ্ঞাসা করলাম, আপনি কি বিশ্বাস করেন? তিনি বললেন, না, কেন করি না তার কয়েকটা যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি দেবী উপন্যাস লেখিকা নহেন, তার হাতে বিস্তর কাজ আছে। আমি বললাম, দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুল মাস্টার কিছুমাত্র লজ্জিত না হয়ে বললেন, আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম। আপনার স্ত্রীর নামটি কি ছিল? আমি উত্তর দিলাম না। আমাদের আজকের গল্প মণিহারা এখানেই শেষ হলো। এই গল্পটি রবীন্দ্রনাথ লিখেছিলেন ডিসেম্বর 1898 খ্রিস্টাব্দে। কণ্ঠসঙ্গীতে ও মণিমালিকার চরিত্রে ছিল রাধারানী, শব্দ সম্পাদনায়, প্রেক্ষাপট অঙ্কনে আর ইংরেজি সাবটাইটেল সম্পাদনায় ছিল কৌশানী। এই পর্বটির বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা বৈশালী ও কনিষ্ক। গল্পটির পরিকল্পনাকার, স্ক্রিপ্ট রাইটিংয়ে, সূত্রধার, শব্দগ্রহণে আর অনুবাদে এবং পুরুষ চরিত্রগুলিতে অভিনয় ছিলাম আমি, কুনাল। আমরা আবার সামনের শনিবার আপনাদের কাছে আসব নতুন একটা গল্প নিয়ে। আজকের আমাদের প্রথম গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।